রমজানুল মোবারক হোক। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভোরের আলো নিউজের আজকের বিকেলের খবর। প্রথমেই থাকছে শিরোনাম। 2 মাসের ব্যবধানে চীন ও জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউড ফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে বললেন নাহিদ ইসলাম। ঢাবি ছাত্রীকে যৌন হেনস্থাকারীর পক্ষে নামা তৌহিদি জনতার আড়ালে এরা কারা? ফেরত পাঠাতে 500 জনকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী এবং অস্ট্রেলিয়ার সিনেমা বানাচ্ছেন চট্টগ্রামের অর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন ও জাপান সফরে যাচ্ছেন। ২৬ মার্চ থেকে ২৯ মে তথা প্রায় 2 মাসের ব্যবধানে গুরুত্বপূর্ণ এই দুটি সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার চীন ও জাপান সফরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দেশ দুটি বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত দুই দেশই দুটি পৃথক বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে চীন ও জাপান নিজেদের শীর্ষ নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টাকে বৈঠকের আমন্ত্রণ জানায়। গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কার্যালয় ও নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থ সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই লক্ষ্যে ক্রাউড ফান্ডিং অর্থাৎ অনলাইনে গণচাঁদা সংগ্রহ করা হবে বলেও তিনি জানান। দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ২৬ বছর বয়সী এই তরুণ নেতা। এই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম নিজেদের দলের নতুন কার্যালয়, ফান্ডিং, আসন্ন নির্বাচনের জন্য তহবিল গঠন, দেশের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা, নির্বাচন ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। তিনি বলেন, আমরা শিগগিরই একটি নতুন অফিস স্থাপনের জন্য ক্রাউড ফান্ডিং এর কাছ থেকে অর্থ সংগ্রহ করব, জনসাধারণের পরিকল্পনা করছি। তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য একটি তহবিলের গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পর্দা না করা নিয়ে হেনস্থার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। তবে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে বুধবার ৫ই মার্চ মধ্যরাতে স্বঘোষিত তৌহিদি জনতা থানার সামনেও ভেতরে অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার ঢাকার প্রধান মহানগর হাকিম আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। এ সময়ও অর্ণবের সঙ্গে ছিল তৌহিদি জনতা। শাহবাগ থানা ও আদালতে অবস্থান নেওয়া এই তৌহিদি জনতা কারা তা যাচাই বাছাই করেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক বিভাগের বাংলাদেশ সম্পাদক কাদের উদ্দিন শিশির। এ নিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে কাদের উদ্দিন লিখেছেন, হেনস্থাকারীদের বের করে এনে গলায় ফুল, হাতে পবিত্র কোরআন আর মাথায় পাগড়ি পরিয়ে মিছিল দেওয়া হয়েছে। এই ঘটনাটিকে আরও অনেক ঘটনার মতো তৌহিদি জনতার কাণ্ড বলে প্রচার করা হচ্ছে। এখানে তৌহিদি জনতা বলতে ধার্মিক আম পাবলিক বলেই বোঝানো হচ্ছে, কিন্তু এই ঘটনার সঙ্গে সাম্প্রতিক অতীতে আরও কয়েকটি ঘটনার ছবি বিশ্লেষণ করে মনে হচ্ছে শাহবাগের এই ঘটনাটি এবং এরকম তৌহিদি জনতার কাণ্ড বলে চালানো আরও অনেক ঘটনা র্যান্ডম ধার্মিক আম পাবলিক এর তাৎক্ষণিক ক্ষোভ থেকে উচ্চারিত স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, বরং এগুলো কোঅর্ডিনেটেড ঘটনা। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তার সরকার সেখানে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে। দেশটিতে অবৈধ বাংলাদেশীয় আছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এই অভিযোগে বাংলাদেশের নাগরিকদেরও ফেরত পাঠানো শুরু করেছে তারা। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের ৪০০ থেকে ৫০০ নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে দেশটির সরকার চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরতে হতে পারে। ফেরত আসা ব্যক্তিদের বিষয়ে কি করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধ ও গতকাল বৃহস্পতিবার ২ দফা বৈঠক করেছে। বুধবারের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকালের বৈঠকে অংশ নেন পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আন্তর্জাতিক ফুটবল থেকে গত বছর জুনে অবসরের ঘোষণা দিয়েছিলেন সুনীল ছেত্রী। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে গত 6 জুন। 8 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ফুটবল দলের এক্স হ্যান্ডেলে করা পোস্টে জানানো হয়, ছেত্রী আবারও ফিরেছেন আন্তর্জাতিক ফুটবলে। ভারতের কোচ মানোলো মার্কেজ এ নিয়ে বলেছেন, এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে যেসব ম্যাচ সামনে আছে তার গুরুত্ব বুঝে জাতীয় দলকে শক্তিশালী করতে আমি সুনীল ছেত্রীর সঙ্গে তার ফেরার বিষয়ে কথা বলেছি। সে রাজি হওয়ায় আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে মাই মেলবোর্ন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যান্থোলজি সিনেমাটিতে ইন্দ্রনীল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের সন্তান অর্ক দাস। ছবিটিতে উঠে এসেছে অস্ট্রেলিয়া প্রবাসীদের জীবনের গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন ইমতিয়াজ আলী, কবির খান, রিমা দাস ও অনিরের মতো ভারতের প্রথম সারির নির্মাতারা। গত বছরের আগস্টে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সিনেমাটি প্রিমিয়ার হয়। 14 মার্চ ভারতে মুক্তি পাবে। চট্টগ্রামের সন্তান অর্ক দাস ইতিমধ্যে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র শিল্পে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি অভিনেত্রী নিকোল কিডম্যান, দেব প্যাটেল অভিনীত লায়ন, ক্রিকেটার ব্র্যাডলি অভিনীত আন ইন্ডিয়ানের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া বলিউড ও হলিউডের মূলধারার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে নতুন সংযোজন মাই মেলবোর্ন। 1990-এর দশকে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান। সিডনির পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় বেড়ে উঠেছেন তিনি। তবে বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামের স্মৃতি স্পষ্ট। নুহাশ হুমায়ুন সহ আরও অনেক তরুণ নির্মাতার সঙ্গে যোগাযোগ আছে। ভবিষ্যতে জন্মভূমিতে কাজ করার ইচ্ছা আছে তার। মাকে খুব মিস করি। You should stay with us. We both would like that very much. লাইক, সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।